আসসালামু আলাইকুম। বাসা থেকে বের হইতেছি, রাত্রেবেলা আসছি তাই তো দেখাইতে পারিনি আপনাদের। আসলে তখন তো অন্ধকার ছিল, মধ্যরাত ছিল, 12টার দিকে। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে বের হইতেছি। গাইস, লিমনকে নিয়ে বের হয়ে গেলাম। অলরেডি আমতলী থেকে বের হয়েছি, 7-8 কিলো হয়ে গেছে। আর আমার ক্যামেরা গিয়ার্স রাখা ছিল আমাদের এলাকায়, সো ওইগুলো নিয়ে তারপর ভিডিও অন করলাম একেবারে। দেখি এখন যাইতে কি অবস্থা হয় আমাদের। খুব সাবধানে চালাইতে হবে যেহেতু হাইওয়ে। আর আমি তো ড্রাইভ অত ভালো পারি না, লিমন থাকলে কনফিডেন্স ছিল। দেখি তাও চেষ্টা করবো খুব সাবধানে চালানোর, ওভার স্পিড না করার। অনেক বড় একটা মাহফিল হয়। হেলমেট লয়ে যান একদম। গাইস, লিমন আমাকে পিছন থেকে টিপস দিতেছে সবকিছু। আমি চালাইতাম না, ওরই চালাইতে বলতাম, কারণ আমার তো কনফিডেন্স বাড়াইতে হবে। আর কনফিডেন্স বাড়াইতে হলে তো চালাইতে হবে। পিছন বসে বসে তো কনফিডেন্স বাড়বে না, প্র্যাকটিসও হবে না। এই জন্য আমি সামনে চলে আসলাম। এখানে অনেক বড় একটা বাজার আমাদের ইউনিয়নের। ব্রেক করবো। লিমন ব্যাগগুলো সুন্দর করে বাঁধতেছে রশি দিয়া, কারণ অনেক লং তো, ব্যাগ তো নরম বেশি, যদি না থাকে ছিঁড়া যায়, এই জন্য শক্ত করে বাঁধতেছে। চিন্তা করো কতটুকু পোলায় গাড়ি চালাইতেছে। অলরাইট গাইস, আমরা একটু দাঁড়াইছিলাম এখানে, একটু একটা ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করে বের হয়ে গেছি আবার। এখন আপনাদের নিয়ে চলতে চলতে চলে যাবো ঢাকায়, সেই যানজটের শহরে। রাস্তাটা প্রচুর স্লিপি স্লিপি করে রাখছে, কোনো গ্রিপ পাওয়া যায় না রাস্তায়। জানি না ফুটেজ কেমন আসতেছে। প্রথম যে বাড়ি থেকে ফুটেজটা বের হয়েছি, পুরো ফুটেজটা গন। কেননা ফুটেজটায় পুরোটা দেখা যাইতেছে শুধু আমার স্পিড মিটার, এছাড়া কিছুই দেখা যাইতেছে না মিটার ছাড়া। সামনে আছে একটা স্কুল, এখানে আসতাম একদম ছোটবেলা আমার কাজিনদের সাথে। ওরা ফুটবল খেলতো, এখানে লিগ চলতো প্রায় প্রতি বছর 2-3টা করে লিগ চলতো। ওরা এখানে খুব ভালো ফুটবল খেলতো, তো এখানে লিগে খেলতে আসতো এই স্কুলে। আমি আসতাম ওদের সাথে দেখতে। ছোটবেলাটা অনেক আনন্দ কাটছে। চিন্তা করো, লাইন লেন কোনটা আর দাঁড়াই আছে কই, সেখানে বড় একটা স্থান। একটু স্লোলি যাই, আবার মাঝখানে যেহেতু গাড়ি দাঁড়াই আছে। চিন্তা করেন, একটা হাইওয়ে রোড এইভাবে আটকাই নিস। এদিকে আর একজন আইসে, তুমি বাকিটা আটকাই দাও মামা, আর কিছু চলার দরকার নাই। এরা জীবনেও ভালো হইব না, এই বাসওয়ালারা, এরা জীবনেও ভালো হবে না, কখনো ভালো হওয়ার চান্সই নেই এদের। পুরো রাস্তাটা হাইওয়ে রোডটা আটকায়ও যাত্রী নিতেছে দুইজনের রেশারেশি করে।
এটা হচ্ছে আমাদের উপজেলার শেষ এবং পটুয়াখালী উপজেলায় ইন। গাড়িতে এত প্রবলেম নিয়ে আসছি যা বলার মতো না। হর্নটা হাই হর্নটা ছেড়ে দেয় একটু পরে পরে, খুবই ব্রেকস কি হাইওয়েতে জন্যটা। আমি হর্ন দিলাম, সামনে গাড়িটা শুনতে পাইল না, সে দিয়ে দিল আমার একটা চাপ। বাপরে বাপ। এটা হচ্ছে পটুয়াখালী ব্রিজটা অনেক বড়, আর ব্রিজ পার হইলে হচ্ছে পটুয়াখালী বিমানবন্দর। ব্রিজের উপর করে রাখছে একটা অটো স্ট্যান্ড। বাবা বাবা বা লুঙ্গি ম্যান। হচ্ছে পটুয়াখালী বিমানবন্দর। এখানে একটা রানওয়ে আছে, কিন্তু রানওয়েতে গরু পালন করা হয়। এটা হচ্ছে পটুয়াখালী বিমানবন্দরের পাশে যে লেকটা করছে, জমি ভরাট করার জন্য যে মাটি কাইটা নিচ্ছে, ওই জায়গাটা হচ্ছে এটা। অনেক উঁচু একটা ব্রিজ করছে এখানে। কেন এত উঁচু দিয়েছে বুঝতে পারিনি আমি কখনোই। বাট এখানে তো ওইভাবে কোনো লঞ্চ টঞ্চ চলে না, তারপর উঁচু দিয়ে রাখছে। আর রাস্তার মাঝখানে আপনারা যারা ট্রাভেল করেন এবার বোতল টোতল ফেলাইবেন না, কারণ একটা বাইকের চাকা যদি হুট করে দেখা গেছে টান নিতেছে, তখন বাইকের চাকার নিচে বোতলটা পড়ছে, তখন কিন্তু স্কিপকারীরা ওর লাইফটা শেষ অথবা ওখানে। যারা থ্রি হুইলার আছে বা বড় গাড়ি আছে তাদের তো প্রবলেম নাই, প্রবলেমটা তো আমাদের এই বাইকারদের। কারণ আমরা দুই চাকার উপরে ভর করে চলি, একটা চাকা যদি স্কিড করে দিক সেদিক চলে যায়, যদি ব্যালেন্স না করতে পারে, তখন কিন্তু তার লাইফ শেষ। এই সামনে একটা ব্রিজ, আবার হচ্ছে মোড়, দুইটা একসাথে স্লো করলাম। এইটা না বদরপুর লিমন, বদরপুর এইটা না? এইটাই তো মনে হয়। এটা না দোকান সামনে তো ভ্যান। এখানে একটু দাঁড়াবো, মিষ্টি খাবো, এখানে মিষ্টি নাকি অনেক ভালো, সো একটু টেস্ট করি। অলরেডি ফুল ট্যাঙ্কি করার পর 409 কিলো রাইড করছি, দেখি কত কিলো যায়। খাইছে এসে মিষ্টি, আমাদের মিষ্টি আর নিমকি খাইতেছি। মিষ্টিগুলো একদম গরম গরম, অনেক ভালো লাগতেছে মিষ্টিগুলো। গাইস আমরা মিষ্টি খাইয়া, মিষ্টি নিমকি খাইয়া বের হয়ে গেলাম। সো এবার সোজা বরিশাল যায়, যদি দাঁড়াইলাম, না হলে সোজা গিয়ে
গৌরনদী দাঁড়াবো। চলে আসলাম আমাদের পায়রা সেতুতে, পায়রা নদী যেটাকে বলে, বা লেবুখালী সেতু, চলে আসলাম। অসাধারণ ভিউ, আর দুই পাঁচটার ভিউ সুন্দর। এখানে দাঁড়াবো না, সোজা চলে যাবো, কেননা যাওয়ার সময় রাত্রে দাঁড়াইছিলাম, এখন আর দাঁড়াবো না, লেট হয়ে যাবে। ঢাকায় অফিস টাইমের আগে ঢোকার ইচ্ছা। জাস্ট ওয়াও, এইখানেও একটা ইয়ে ছিল, ফেরি ছিল। ফেরিতে অনেক সময় এসে জ্যাম পাইতাম, দাঁড়াই থাকতাম, আর রাস্তায় দুপাশে কাদা থাকতো সব সময়, কারণ নদীর পাশে সব সময় কাদা থাকতো, বালু থাকতো, ধুলা বালু খাইতে খাইতে শেষ হয়ে যাইতাম। সেই ভোগান্তি শেষ করে দিচ্ছে। দাঁড়াবি দাঁড়াবি, তোর ইচ্ছা, তোর ইচ্ছা। ঠিকই তো আসলে। জাস্ট এই পাশে ভিউটা দেখেন একবার। নাম দাঁড়ানোর ইচ্ছা ছিল না, তাও দাঁড়াইলাম, এত সুন্দর ভিউ। ভোটার দাঁড়ানো উচিত না আসলে। হ্যাঁ, পায়ের দাঁড়িয়ে থবি। তা আমি কি দেখছি হালকা পড়ছে, কইতে পারি না, বসকা লাগছে। তা আমি কি জানি তুই পায়ের দাঁড়িয়ে থই মানুষ এমনি কামড়া করছে, গেছে দেন পায়ের কাছে মিষ্টি রাইখা দিছে। জাস্ট ভিউটা একবার দেখেন, ওয়াও। ওই জায়গায় কিছু বগ উঠতেছে, এই ছিল ফেরিঘাট আমাদের, ওই যে ফেরি আছে আছে এখন, ওই পার ছিল। জাস্ট ওয়াও। এইটা হচ্ছে ক্যান্টনমেন্ট, এখন অনেক সুন্দর করছে ক্যান্টনমেন্টটা। হচ্ছে লেবুখালী ক্যান্টনমেন্ট, লেবুখালী না, পায়রা বন্দর ক্যান্টনমেন্ট বলে এটাকে। এখন কিছু ছবি তুলি। হ্যাঁ কোয়ানে কি দাঁড়া, সামনে দাঁড়া। কি অলরাইট গাইস, আমরা অনেক ছবি টবি তুলা এখন চলে যাইতেছি, ব্রিজ থেকে নামতেছি। এখন চলে যাব সোজা বরিশাল একটানে। অলরেডি 12টা বাজে গেছে, তো একটার ভিতর বরিশাল যাইতে হবে, তারপর বরিশালটা পাস করে দেন ঢাকা। শুধু প্রবলেম হয়েছে, এদিকে রাস্তাটা মোটামুটি ভালোই আছে, প্রবলেম হয়েছে মাদারীপুরের রাস্তাটা। ওইখানে যে রাস্তা ছোট, এরকম ছোট একটা রাস্তা, সিঙ্গেল রোড, ওই রাস্তাটায় যত ভয়। ওই রাস্তাটা আমি চালাবো না, লিমনটা দিয়ে দেবো, তখন চালাইতে বরিশাল পর্যন্ত চালাবো, তারপর ওরে দেবো, তারপর আবার এক্সপ্রেস হইতে চালাবো, কারণ ওখানে আমি কনফিডেন্স পাই না একেবারে একটু। আমরা বরিশালে দাঁড়াইছিলাম, লাঞ্চ করলাম, কাজে ছিল, ছিল আর ফ্রেন্ড আসছিল, সবাই মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপর ব্রেক হয়ে গেলাম। এখন সোজা এরপর ব্রেক নিব হয়তো বা ভাঙার ওই জায়গায়, এর মাঝখানে ব্রেক নেওয়া হবে না। তো চলেন যেহেতু ভাঙার ওইদিকে যাই, আবার আমি রাইড করবো। বললাম যে বরিশালে পর লিমনকে রাইড করছিল, তো এখন লিমনটা ভাঙি, যে লিমন রাইড করতেছে আর পিছনে লিমন হয়ে বসে আছে।
আর পিছন থেকে ভিডিওটা নিতেছি। আবার আপনাদের সাথে কথা হবে ভাঙার পরে। তার আগে আর আমি রাইড করতেছি না। আর পিছনে বসে তবে প্রচুর পরিমাণ বাতাস, মনে হয় যেন ফোন টোন উড়াই নিয়ে যাবে সব কিছু। এই জন্য পিছনে বসে ওরকম ভিডিও করা যায় না। সাথে যেহেতু অনেক ব্যাগ ট্যাগ আছে, এই জন্য ওরকমভাবে ভিডিও করা যাইতেছে না। তো আপনাদের সাথে বলছেন মানে ভাঙার পরে আবার কথা বলতেছি। গাইস, আমরা ভাঙ্গার এখানে আসলাম, এসে দাঁড়াইলাম, একটু ব্রেক টেক নিলাম, হাত পাও পুরো জ্যাম হয়ে গেছিলো, সব কিছু ঠিক করলাম। আর এখন চাটা খাই আবার টান দিলাম বাইক। এখানে আপনাদের বলছিলাম না যে আমি ভাঙ্গা পর্যন্ত রাইড করব না, সো ভাঙ্গা পর্যন্ত আমি রাইড করি নাই, এখন আবার আমি রাইড করতেছি। আর লিমন পিছনে আসে। আমরা কিন্তু এখন আছি ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে আছে, ওই এক্সপ্রেসওয়েতে ঢুকতেছি মাত্র ভাঙ্গা দিয়ে। এত সুন্দর জায়গাটা, ইচ্ছা ছিল দাঁড়ায় কটা ছবি তুলবো, বাট এখন টাইম অনেক শর্ট হয়ে গেছে, সো এই জন্য দাঁড়াইলাম না, এই জন্য সোজা চলে যাইতে হবে। অনেক সুন্দর জায়গাটা এখানে। আর এখন অলরেডি বিকাল হয়ে গেছে, আমরা সেই সকালে বের হয়েছি, অলরেডি বিকাল হয়ে গেছে, কেননা মাঝখানে আমরা অনেকবার ব্রেক নিচ্ছি, এই জন্য অনেক লেট হয়ে গেছে। সো ঢাকায় যে একটা ভালোই জ্যাম পেতে হবে আশা করি। আর অলরেডি পোস্তাখোলা ব্রিজ আজকে খোলা আছে কিনা সেটাও আমরা শিওর জানি না। সো কথা না পারে সোজা চলে যাই ওইদিকে, দেখি কী অবস্থা। পদ্মা সেতুর ওইদিকে যাই, আবার কথা বলতেছি আপনাদের সাথে। এক্সপ্রেসওয়েতে ঢুকবো ঠিকই, কিন্তু এখানে বেশি স্পিডিং করা যাবে না, যে স্পিড লিমিট দেওয়া আছে এই লিমিটের ভিতরেই থাকতে হবে, কেননা মাঝে মধ্যে কিন্তু এরা গাছের এই যে দুই পাশে বা মাঝখানে যে গাছগুলো আছে, এই গাছগুলোর ভিতরে ঢুকা একটা বাইক সাইডে চাপাইয়া গাছগুলোর ভিতরে ঢুকে একটা স্পিড গান নিয়ে দাঁড়াই থাকে। দূর থেকে এরা স্পিডটা মাইপা আস্তে করে বের হয়ে গাড়িটা আস্তে করে সিগন্যাল দেয়া, কোনো কৈফিয়ত করা যায় না কিন্তু এদেরকে, ডাইরেক্ট একটা মামলা ধরাই দেয়, মামলাটা ধরাই দিয়া চলে যান। আর যদি সাথে আপনার শিওর ক্যাশ থাকে বা আশেপাশে শিওর ক্যাশ পান, তাহলে তো মনে করেন লাইসেন্সটা নিতে পারবেন, না হইলে আবার কিন্তু এই দিকে আসতে হবে আপনার লাইসেন্স নিতে। আপনার লাইসেন্স কিন্তু ঢাকা ওনারা দিয়ে আসবে না, ওনাদের এই যে আছে হাইওয়ে থানা আছে, এই থানায় আপনাদের লাইসেন্স নিতে হবে। সো এই এক্সপ্রেসওয়েতে কিন্তু সাবধানে গাড়ি রাইড করতে হবে। এক্সপ্রেসওয়ে পাইলাম আর ধুমাইয়া টান দিলাম, এটা কিন্তু চলবে না। আমি এই জন্য কিন্তু ওভার স্পিড করতেছি না, 80-র মধ্যে স্পিড রাখছি। আমি কাজ করছি কি জানেন, 80ও করি নাই, 79তে স্পিডে লক করে রাখছি, এর বেশি আর তুলব না আমি। 79 হইলে আস্তে করে ওখানে লক করে রাখি, আবার যদি স্লো করা লাগে স্লো করি, এভাবেই চালাইতেছি, আর কিছু করার নাই। এভাবে দেখি, এভাবে পদ্মা সেতু পর্যন্ত যাই। অবশ্যই কোনো না কোনো জায়গায় এরা দাঁড়াই আসি, প্রতিদিন এই জায়গায় দাঁড়াই থাকে, প্রতিদিন কিন্তু এক জায়গায় দাঁড়ায় না যে ওই জায়গায় দাঁড়ায় ওই জায়গা থেকে আসতে যাবো, ওরকম না। এক এক দিন এক এক জায়গায় দাঁড়ায়, বিভিন্ন জায়গায় আস্তে করে একটা বাইক চাপাই রেখা, গাড়িটাই নিয়ে আস না, বাইকটা চাপাই রেখা ওরা দাঁড়াই যায় গানটা নিয়ে। দেখি আজকে কোন জায়গায় দাঁড়াইছে, আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। গাইজ বলতে না বলতে ওই যে সামনে স্পিড কার নিয়ে দাঁড়াই আছে, আর আমার সামনে যে বাইকটা গেছে মাত্র আমার ওভারটেকিং করে, ওই গাড়িটা কিন্তু সিগন্যাল দিয়ে দিচ্ছে অলরেডি, ওই যে গাড়িটা দাঁড়াই গেছে। এই যে দেখেন সামনে কিন্তু ওই গাড়িটা দাঁড় করাই রাখছে, এই যে বাম পাশে যে গাড়িটা দাঁড়াইছিল ওইটা আমার মাত্র ওভারটেকিং করে আসছে আইসা, ওইটা একটা জিক্সার এসএফ গাড়ি ছিল, ওর নিশ্চিত একটা মামলা দিব। আর আজকে যেখানে দাঁড়াইছে এটা কিন্তু পুরোনো কাঁঠালবাড়ি যে ফেরিঘাট ছিল, ওই ফেরিঘাটের যে রাস্তাটায় আমরা নামতাম আগে, ওই রাস্তাটার মাথায় দাঁড়াইছে আজকে। এখানে ম্যাক্সিমাম টাইম দাঁড়ায়, তবে ওই গাছের ফাঁকায় বেশি দাঁড়ায় এখন, কারণ এখানে আসলে মানুষ সতর্ক হয়ে যায় যে এখানে থাকতে পারে, এই জন্য। আমি ওনার সিগন্যাল দিছে পর একদম স্লো করে ফেলাইছি গাড়ি। আর আমরা কথা বলতে বলতে কিন্তু প্রায় সেতুর কাছে চলে আসছি। মাঝখান দাঁড়াইতে চাইছিলাম যে কটা ছবি তুলবো, পরে লিমন বললো না এমনিতেই সামনে যাইয়া জাম পাবো, এর মধ্যে আর না দাঁড়াইলে আধা ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে, তার জন্য আর দাঁড়াই নেই। সো কথা বলতে বলতে প্রায় এসে আমাদের সামনেই অল্প একটু আছে টোল প্লাজা, এখন এখান থেকে যাই বামে ঢুকে যাব, আর টোল দিয়ে তারপর আমরা সেতু তুলব। চলেন টোলটা দেই আগে।
এই যে সামনে আমার টোল প্লাজা চলে আসছে। টোল প্লাজার এখানে আইসা আমার মনে ছিল না যে আমি করব, বামে ঢুকবো। পরে লিমন কয় বামে ঢুক, পরে বামে ঢুকে গেলাম। কারণ এখান থেকে কিন্তু আমাদের সোজা দিতে পারতো। কিছুদিন আগে দেখলাম এক ইন্ডিয়ান বাইকার আসছে, সে আইসা সোজা ঢুকে গেছে, পরে আবার ঘুরে আইছে। আসলে এটা কিন্তু আমাদের অন্যায়, এখন কিন্তু সোজাই দিতে পারে। সাইডটা হয়তো বা উইন্ডারটা লেন করে দেখ, কিন্তু সোজা দিলে কি সমস্যা হয়? আমরা ঘুরা পুরা তো সেই ওইখানেই যাইতেছি, তাহলে এতক্ষণে ঘুরাইয়া লাভ কি আমাদের বলেন? শুধু শুধু আমাদের ঘুরাইতেছে এতখানি জায়গা। যাই হোক, সেতুতে চলতে দিছে দয়া করে, সেটাই অনেক। আবার ঈদে নাকি আবার দিব বন্ধ কইরা, কি আর করার আছে? বাইক বাংলাদেশে চলতেছে, সেটাই অনেক। দয়ার উপরে চলতেছি আমরা। বেশ ভালোই সিরিয়াল আছে এখানে, দেখি সিরিয়ালটা কাট কইরা তারপর দিতেছি টোলটা। ওই লোক আইসা বলতেছিল 100 টাকা হাতে রাখতে। আসলে এটা আমাদের জন্যই বলতেছে, কারণ আমরা যদি আগে ভাগে 100 টাকা হাতে বের করে রাখি, তাহলে এখান দেখা গেছে সিরিয়ালটা একটু কম হবে। তো আমি টাকা বের করে লিমনের কাছে দিয়ে দিলাম, এরপর যাতে ও দিয়ে দিতে পারে, আমি গাড়িটা টান দিয়ে চলে যেতে পারি। আমি এবার এখানে দাঁড়াইয়ে আছি এই জন্য যে ও যদি পরে টোকেন না কাটে আমার থেকে টাকা নিয়ে, ও যদি টাকা খাইয়ে ফেলায়, এই জন্য আমি টোকেনটা নিয়ে তারপর ছিঁড়া ফালাই দিলাম। যাই হোক গাইস, টোল দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমরা সেতুতে উঠবো। কত স্বপ্নের সেতু, ফার্স্ট টাইম আমি সেতুতে রাইড করতেছি, অনেক ভালো লাগতেছে আমার। কেননা এর আগে আমি পিলিয়ন হয়ে গেছি 2 বার, বাট ফার্স্ট টাইম আমি নিজে রাইড করতেছি, নিজের বাইক নিজে রাইড করতেছি। এর আগে যেদিন বাইকের নাম ট্রান্সফার করতে গেছি, ওই দিন গেছি বাইকে, দেন এবার গেলাম বাইকে, ওই সময় আবার লিমন রাইড করছে। আমি ফার্স্ট টাইম রাইড করতেছি সেতুতে, অনেক ভালো লাগতেছে, যা আপনাদের বলে বুঝাতে পারবো না যে এই সেতুর জন্য কত ভোগান্তি হয়েছে। আমি অলওয়েজ লঞ্চে যাইতাম না, সো আমার আইসা এক ফেরিঘাট বইসা থাকতে হইতো। দেখা যাচ্ছে নদী, ঝড় তুফান, ফেরি চলতেছে না, সিরিয়াল, মানে বিভিন্ন সমস্যার জন্য বসে থাকতে হইতো। বাট আমি অলওয়েজ গাড়িতেই যাইতাম, লঞ্চে যাইতাম না আমি। সো আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া। আর বাইক চালাইতে পারতেছি, এই জন্য আরও বড় একটা পাওয়া। যখন বাইক নিষিদ্ধ ছিল তখন আমার বাইকও ছিল না, কষ্টও ছিল না। তো এখন বাইক আছে, আর বাইক সেতুতে চালাইতে পারতেছি, এটাই আমার কাছে অনেক বড় কিছু। যাই হোক গাইস, মাঝে মধ্যে হয়তো বা এখানে কোনো কাজ টাজ করতেছে, রোড মার্কিং টার্কিং বা রেগুলার যে মেনটেন্যান্সের কাজ আছে সেতুর, ওইগুলো করতেছে। একটু পাশে যাই, পাশে যাইয়া পাশের যে নদীর ভিউটা আছে সেই ভিউটা দেখাই। আর নদীর মাঝখানে মাঝখানে কিন্তু চর হয়ে গেছে অনেক জায়গায়। অনেকে বলে না যে নদীতে, যেই নদীতে মানে পিলার বসে, সেতু বসে, ওই নদীতে নাকি আর নদী থাকে না। এখন দেখেন মাঝখানে কিন্তু অনেক সবুজ সবুজ এই যে বড় বড় চর হয়ে গেছে। জানি না এগুলোর ভিতর ওই ধান চাষ করছে কিনা, বাট অনেক বড় বড় চর দেখা যায় কিন্তু। এই যে দেখেন, একদম কাছেই কিন্তু আরেকটা চর আছে। আমি একটু সামনে যাই তারপর দেখাই। আসলে ভয় পাইতেছি, যদি দেখাইতে যাই ওইদিকে তাকাই থাকি আবার অন্যদিকে চলে যাই, এই জন্য বেশিটা ওইদিকে তাকাইতে পারতেছি না। একটু আস্তে আস্তে চালাইতেছি যাতে ভিউগুলো দেখতে পারতেছি, এই জন্য আস্তে আস্তে চালাইতেছি। আর এরা তো আরও আস্তে চালাইতেছে। আমি একটু সামনে যাই এদের। আপনাদেরকে যা বলতেছিলাম, এই যে মাঝখানে কিন্তু অনেকগুলো চর হয়ে গেছে আসলে।
সত্যি বলতে এই যে আমার বাম পাশে দেখেন কত বড় একটা চর হয়ে গেছে। এখানে কিন্তু চাইলে ধান চাষও করা যায়, হয়তোবা নদী যখন জোয়ার হয় তখন হয়তোবা পানির নিচে চলে যায়। বাট এখানে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে ওই যে নৌকা নিয়ে ঘুরতে আসছে, কিন্তু ওই জায়গায় অনেক মানুষ আসছে, ওই যে দেখা যায় নৌকা। ইরে, আমি তো দিছিলাম আবার অ্যাক্সিডেন্ট ঘটাইয়া, এই পিলারে বাজাই দিছিলাম। লিমন পিছন না থাকলে আজকে দিতাম ওখানে মাইরা। লিমন আমাকে বলতেছে হঠাৎ করে, কিরে তুই কই যাস? তাকায় দেখি এই পিলারগুলো, মানে এগুলোর মাঝখানে দেওয়ার মানে বুঝি না যে আমরা একটু ভিউ টিউ দেখা ওইদিকে বাম পাশে ডান পাশে দেখবো, এই সুযোগটাও নেই। মানে বাইকারদের জন্য যত ঝামেলা। মাঝখানে কিন্তু গাড়িগুলোর কিন্তু এমন কিছু নাই, গাড়িগুলো কিন্তু অনেক স্পিডে চালাইতেছে আমাদের থেকে, বাট ওদের জন্য কিন্তু কোনো বাধা নাই। এখন যে বামে একটু তাকাবো ভয় করতেছে, আবার যদি কিছু সামনে চলে আসে, চাকার বামে না তাকাই, হালকা হালকা করে একটু তাকাই, আবার ডানে তাকাই, এভাবে চলে যাই। আপাতত দেখি ওই পারে চলে যাই। আর ক্যামেরা কতক্ষণ চার্জ আছে তাও জানি না, কতক্ষণ রেকর্ড হবে। আমরা এখন আছি প্রায় ব্রিজের মাঝামাঝি অবস্থায়। আর আজকের ভিডিওতে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিতেছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি জানি। সো এডিট করতে গেলে হয়তো বা অনেক কিছুই কাটসাট করা হবে, বাট এরপর আর দেওয়া যাবে না। এখান থেকে বিদায় নিতে হবে, সেতুর উপর থেকে বিদায় নিতেছি। আর এরপর হয়তো বা ব্রিজটা পার হইলে হয়তো বা লিমনকে রাইড করতে দিতে পারি আবার, সেজন্য মূলত আমি অনেকক্ষণই রাইড করে ফেলছি। সো আর পারতেছি না, এখন একটু লিমন রে দিব, এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সো আবার কোনো ভিডিওতে দেখা হবে। আর ঢাকা যাইয়া মাসবি আমি সার্ভিস করতেছি, আর আমার গিয়ে ইঞ্জিন অয়েলের কী অবস্থা হয়েছে 1600 কিলো রাইড করার পরে, সেটা তো অবশ্যই আপনাদের জানাবো যে একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে 1600 কিলো কীভাবে আমি রাইড করলাম। আর ইঞ্জিন অয়েল আছে না শুকায়া গেছে জানি না, মানে গাড়ি একটু টান দিলেই মনে করেন টাইমিং চেনে যা খাট 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 করে কিসের যেন একটা আওয়াজ করে বাইকের ভিতরে। কী যে অবস্থা আছে বাইকটা, তো যতক্ষণ না আমি সার্ভিস করাইতে পারতেছি, একটা সার্ভিস দিতেছি মাস্টার সার্ভিস, ততক্ষণে আবার মনে করেন ঘুম নেওয়া সব শেষ হয়ে যাইতেছে। সো এই জন্য বেশি টেনশন আছে আমার মাথায়, বেশি কথা বলতে পারতেছি না, খালি মাথার ভিতর ঘুরপাক খাইতেছে কখন বাইকটা মাস্টার সার্ভিস দিব। সো আর কথা না বাড়াই, বাই বাই। অনেক লং হয়ে গেছে আমি জানি ভিডিওটা, আজকের মতো এখানে বিদায় নিতেছি।